দেশ তো আপনারা উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন ভাই। তবে মনের অন্তরস্থল থেকে বলবেন, আজকে 42,000 বিলিয়ন ডলার থেকে 14,000 বিলিয়ন ডলার, এটা আপনাদের রিপোর্ট মানে বিভিন্ন রিপোর্টে বলছে, আমরা যতটুকু জানি সেটাও নাই আমাদের ব্যাংকে। তো এই অবস্থায় চলতে থাকলে আরো তো অবস্থা খারাপ হবে। তখন আপনারা কি উপায়ে রাষ্ট্রটিকে এই অর্থনৈতিক মন্দার কবল থেকে উদ্ধার করতে পারবেন, বিশ্লেষণ আকারে আপনার কাছে শুনতে চাই, অন্তরস্থল থেকে উত্তরটা দিবেন। বাংলাদেশ ব্যাংকের একটা ব্যাপার আমি দেখছি যে কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয় নাই। এর কারণটা কি? সাংবাদিকদের কেন ভিতরে ঢুকতে দেওয়া নেই? আর কিছুদিন পর আবার সাংবাদিকদের ডাকা হলো, কিন্তু সাংবাদিকরা তাদের সেই সংবাদ সম্মেলনে বয়কট করেছেন। এখন এই সাংবাদিকদেরকে ভিতরে কি কারণে, কি এমন ছিল যে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা গেলে এটা প্রকাশ হয়ে যাবে যে বাংলাদেশের ক্ষতি হবে, ওনারা কেন সাংবাদিকদেরকে ওইখানে ভিতরে ঢুকতে দেয় নাই? এই প্রশ্নের উত্তরটা একটু নজিবুল বাশার সাহেব আমি জানতে চাই। আর বাংলাদেশে ভারতের 9 লক্ষ অনেক লোক চাকরি করে, আমাদের দেশের লোক বেকার, তো ওনারা এই ব্যাপারে তো কথা বলে না। তো ওনাদের আমরা তো ভারতের লোক গুলো তো কি বলবো? জায়গার উত্তর করে দিয়ে যাবেন। আর ওনারা আওয়ামী লীগ করেন, আজকে তো আওয়ামী লীগের দ্বারা ওনাদের এরকম ক্ষতি হয়, তখন তো ওনারা বলবে না যে আওয়ামী লীগ তখন বলবে, এখন বলবে না। এখন কারণ ওনাদের তো আওয়ামী লীগের উপকার হইতেছে, ফকরে ফকরে টাকা ঢুকতেছে বাংলাদেশ ব্যাংকের, এই যে অ্যাসাইলাম খাইছে পয়সা। আমরা ইতিমধ্যে দেখেছেন ফরিদপুরের ঘটনায় যে 2 ছেলেকে হত্যা করা হয়েছে, ওদের সম্পৃক্ততা পাওয়া যায়নি। এখন যে ম্যাজিস্ট্রেট মনে করেন এই তদন্ত রিপোর্ট দিয়েছে, তাকে আবার দেশ থেকে পালাতে বাধ্য করবেন না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনারা ভারতকে আপনাদের অকৃত্রিম বন্ধু মনে করেন, তাহলে আপনারা কেন সীমান্ত হত্যা বন্ধ করতে পারতেছেন না? নাপ পদুয়া রোমারি বিজয়ী বীর ফজলুর রহমান যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে, তাহলে বর্তমান বিজেপি কেন তাদের দায়িত্ব পালন করতে পারতেছে না? দ্বিতীয় হচ্ছে, পত্রিকা আপনারা দেখেছেন বিদেশি এয়ারলাইন্সের হাজার হাজার ডলার বকেয়া, তাহলে আপনারা এই বকেয়া দিচ্ছেন না কেন এবং টিকিটের দাম কমাচ্ছেন না কেন? এই জন্য খাবার হচ্ছে কারা? প্রবাসীরা। তাহলে প্রবাসীরা আপনাদের এত কষ্ট করে রেমিটেন্স পাঠায়, তাদের মূল্যায়ন কোথায়? এবং রেমিটেন্স যখন কম হয় তখন বলে প্রবাসীরা বিএনপি করে, এই জন্য রেমিটেন্স পাঠায় না। সেখানে আমরা যাবো কোথায়? দেশের যে এই যে অসামাজিক কাজ করতেছে, আপনাদের তো কোনো দায় দায়িত্ব নাই। ধন্যবাদ আপনাদের সবাইকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে যুক্ত আছেন SK আবু মুসা। আপনার প্রশ্ন বা মতামত এবং কোথা থেকে যুক্ত হয়েছেন, মাইক্রোফোনটা অন করে কথা বলবেন প্লিজ। প্রিয় সঞ্চালক হাসিনা আক্তার আপু, আপনার সাথে সালাম জানাই। নজিবুল আকবর ভাই আছেন এবং রবি ভাই। স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার? স্যার, আপনার মাধ্যমে জানতে চাই, আওয়ামী লীগ নজিবুল্লাহ ভাইয়ের কাছে কি প্রশ্ন করবো? এখন প্রশ্ন বিএনপি লোকদের কাছে করবো, ওনারা প্রশ্ন করলে বিরক্ত বোধ করেন। আমি তো রবি স্যারের কাছে প্রশ্ন করব না। বলেন বলেন, নজিবুর আকবর ভাই বিরক্ত বোধ করবে না, বলেন। না, রবি স্যারের কাছে জানতে চাই স্যার। হ্যাঁ বলেন, আমার কাছে বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার বলেছেন অদৃশ্য শক্তিতে দেশ চালাচ্ছে, অদৃশ্য শক্তি। এখন এটা আলোচনা করছি তো, এটা আলোচনা করছি আমি, এই কেবলই তো আমি আলোচনা করলাম এটা। আচ্ছা, না সেটা অদৃশ্য শক্তিতে দেশ চালাচ্ছে, আওয়ামী লীগ দেখতে পাচ্ছে না, কারা চালাচ্ছে উনি জানতে চাইছে, কারা চালাচ্ছে। স্যার আরেকটা কিছু জানতে চাইছি আপনার কাছে, যে মাসুম দেওয়ান, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। ধন্যবাদ হাসিনা আপু, আপনি সহ আমাদের মনিরুল ইসলাম রবি ভাই, নজরুল আকবর ভাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি দুইজনকে, আমি নজরুল আকবর ভাইয়ের কাছে প্রশ্ন করব এবং রবি ভাইয়ের কাছেও আমার একটা প্রশ্ন থাকবে। প্রশ্নের উত্তর আমি বিশ্লেষণ আকারে তাদের কাছে আমি জানতে চাই, তার বিজ্ঞ আলোচক। তো আমি সর্বপ্রথম আমার রবি ভাইয়ের কাছে প্রশ্ন করি যে আমাদের বর্তমান যে ক্ষমতাসীন সরকার আওয়ামী লীগ, ওনার নেত্রী হাসিনা, ওনারা দেশের অর্থনৈতিক অবস্থাটা এতই খারাপ করে ফেলেছেন, যার দরুন ওনাদেরকে বিভিন্ন দেশে অর্থনৈতিক মন্দা কাটানোর জন্য ধর্ণা দিতে হচ্ছে, লোন করতে হচ্ছে, ঋণ করতে হচ্ছে, যা আমরা দেশের সাধারণ জনগণ সবাই দেখছি। তো আমার প্রশ্নটা হচ্ছে রবি ভাইয়ের কাছে, মানে প্রশ্ন আকারে বিশ্লেষণ আকারে তার কাছে আমি শুনতে চাই। উনি অবশ্য বিশ্লেষণ করলেন যে 5,000 কোটি ইয়াং হলো চীন থেকে নেবে। তো এই যে টাকাটা চীন থেকে নেবে, এই টাকাটা নিয়ে বাংলাদেশে তারা তো বিনিয়োগ ক্ষেত্রে ব্যবহার করবে, তো বিনিয়োগটা তো অন্য রাষ্ট্রের সঙ্গে করতে পারবে না। তো যখন, আচ্ছা এটা একটা বিষয় থাকলো। আর দ্বিতীয় বিষয় হলো
যখন এই চীনের এই ঋণটা শোধ করতে যাবে, তো চীন কি এই ইয়াং এ নিবে না ডলার হিসেবে নিবে? আর যদি ডলার হিসেবে নেয়, দেশের তো এখনই অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, আর কিছুদিন পরে গেলে তো আরো খারাপ হবে, ডলার সংকট দেখা দিবে। তখন চীন এই টাকাটা কিভাবে মানে কি উপায়ে নিবে? মানে এটা ডলারে নিবে না ইয়েনে নিবে? এই বিশ্লেষণ আকারে রবি ভাইয়ের কাছে জানতে চাই। আর আমি নজিবুল আকবরের কাছে একটা প্রশ্ন আছে আপু, একটু 30 সেকেন্ডের মধ্যে বলছি। নজিবুল আকবর ভাই, দেশ তো আপনারা উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন ভাই, তবে মনের অন্তরস্থল থেকে বলবেন, আজকে 42,000 বিলিয়ন ডলার থেকে 14,000 বিলিয়ন ডলার, এটা আপনাদের রিপোর্ট মানে বিভিন্ন রিপোর্টে বলছে, আমরা যতটুকু জানি সেটাও নাই আমাদের ব্যাংকে। তো এই অবস্থায় চলতে থাকলে আরো তো অবস্থা খারাপ হবে। তখন আপনারা কি উপায়ে রাষ্ট্রটিকে এই অর্থনৈতিক মন্দার কবল থেকে উদ্ধার করতে পারবেন? বিশ্লেষণ আকারে আপনার কাছে শুনতে চাই, অন্তরস্থল থেকে উত্তরটা দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নোয়াখালী সদরে উপজেলা চেয়ারম্যান হয়েছে, নির্বাচন হয়ে গেছে অলরেডি। সদরের এমপি একরাম সাহেবের ছেলে হলো, সেখানে আওয়ামী লীগের জেলা সভাপতি সেলিমকে হারায়া উনি নির্বাচিত হয়ে গেছেন। তাহলে প্রধানমন্ত্রী যে সংজ্ঞা দিল আত্মীয় কাকে বলে, তো পোলাও বুঝে আত্মীয় না। আর মিজানের কথা আপনি বারবার বলতেছেন, বাদলের কথা, মিজানুর রহমান বাদল আপনার ওবায়দুল কাদের সাহেবের ভাগিনা, ওবায়দুল কাদের সাহেবের ভাগিনা যিনি মঞ্জু, সে কিন্তু ভাগি হয় মঞ্জু ভাগিনা, ভাগি হওয়ার পদ্ধতি হচ্ছে ভাগি হয়। মিজান ওবায়দুল কাদের সাহেবের কোনো আত্মীয় হয় না। কোম্পানিগঞ্জ আওয়ামী লীগেরও সেক্রেটারি কিন্তু মিজান, কোম্পানিগঞ্জ উপজেলা আত্মীয় হয় সেক্রেটারি, এবং সে মিজানও আত্মীয়, মঞ্জু আত্মীয়, শাহাদাত আত্মীয়, মিজান আত্মীয় হয় না। একরামের পোলা যিনি নির্বাচিত হইলো, এর চেয়ে তো বড় ব্লান্ডার আর কিছুই হতে পারে না। কি আত্মীয় বুঝান? প্রধানমন্ত্রী আত্মীয়র সংজ্ঞা দিছে, কত জানে প্রধানমন্ত্রী আত্মীয় সংজ্ঞা? জি, আজহারুল ইসলাম তালুকদার। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ আমাকে সুযোগটা দেওয়ার জন্য। আমি সম্মানিত আলোচক নজিবুল সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই। উনি ইতিমধ্যে যে ব্যাখ্যা দিলেন অর্থনীতির বাস্তবতাটা যেটা দেখতে পাই আমরা, সেটা সম্পূর্ণ বিপরীত, এবং ওনার বক্তব্য সত্য হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ হলো যে রিজার্ভ ইতিমধ্যে অর্থনীতিবিদ অনেকেই বলেছেন যে 10 বিলিয়নে নেমে আসছে। এটা আমরা দেশবাসী সবাই জানি যে এই সর্বশেষ যেটা টাকার অবমূল্যায়ন করা হয়েছে 7 টাকা করে, তারপর কমার্শিয়াল ব্যাংক সবগুলো খালি হয়ে গেছে, দুর্বল ব্যাংকগুলোর কাঁধে পঙ্গু ব্যাংকগুলো চাপিয়ে দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকে এই সাংবাদিক প্রবেশাধিকার রেস্ট্রিক্টেড করা হয়েছে। তো আবার আপনি অন্যটা আলোচনা করেন, এটা তো আলোচনা হয়েছে, রবি ভাই তো ওনার বক্তব্যে বলেছে এই কথাগুলো। অর্থনীতি তো একটা দেশের, একটা ব্যক্তির, একটা পরিবারের, একটা রাষ্ট্রের ব্যাকবোন, সবচেয়ে বড় শক্তি। সেই অর্থনীতির মধ্যে অর্থনীতির অবস্থাটা এতটাই দুর্বল যে এখন যেভাবে নজরুল সাহেব বললেন, তার অর্থ হলো যে আমি খাদে পড়ে গেছি, উঠে আসতে পারবো, এইরকম অর্থ। কিন্তু বাস্তবতা যেটা ইতিমধ্যে আসছে, ফরাসুদ্দিন সাহেব তো বঙ্গবন্ধুর সময় থেকে তার সাথে ছিলেন। উনি এক সম্প্রতি বক্তৃতায়, নিশ্চয়ই এখানে বিজ্ঞ আলোচক জানেন যে উনি সম্প্রতি এক বক্তৃতা মানে বলতে গিয়ে এই কথা বলছেন যে জীবনে ভয় সবারই আছে। তার মানে সেও সত্য বলতে পারছেন না। তো কোন অবস্থায় অর্থনীতি, সেটা ওনাকে জানতে চাই যে আসলে বাস্তবতা কি, এবং আগামী দিনে জানা যাবে। তো এটা গোপন করে লাভ, যে আগামী দিনে জানা যাবে না। এদেশে কিন্তু দুর্ভিক্ষ একবারই হয়েছে, সেটা আমেরিকার সময়। এদেশে 2বার শেয়ার বাজার লুট হয়েছে, সেটা আমেরিকার সময়। এটা আমেরিকার সফলতা। হেলিকপ্টারে একবারই ভোট আনা হয়েছে, সেটা আমেরিকার সময়। সুতরাং এই ব্যর্থতা সত্যভাবে স্বীকার করে তাহলে সফলতার দিকে গেলে দেশের জন্য কল্যাণ হবে। কিন্তু ব্যর্থতাকে তোফাজ্জল হোসেন, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্যানেলের সবাইকে আমার সালাম। আমাকে শোনা যাচ্ছে হাসিন আপু? জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ছোট্ট করে মাত্র 2টা প্রশ্ন করব। জি প্লিজ। নজিবুল আকবর, আমাদের আওয়ামী সাংবাদিক নজিবুল আকবর ভাইয়ের কাছে 2টা প্রশ্ন থাকবে। 1 নম্বর প্রশ্ন হলো, পরিবার এবং আত্মীয়
দুইটার মধ্যে কি কি ব্যবধান আছে দয়া করে একটু বলবেন। আত্মীয় কাকে বলে, পরিবার কাকে বলে, দয়া করে একটু বোঝাবেন। আমি বুঝতেছি না, আমি ছোট মানুষ, আমি এটা বুঝি না। 2 নম্বর প্রশ্ন, কিছুক্ষণ আগে আপনি ব্যাখ্যা দিলেন যে তত্ত্বাবধায়ক সরকার যখন ক্ষমতায় আসে তখন নাকি $6.7 মিলিয়ন রিজার্ভ রেখে গেছে। এখন $42 মিলিয়ন গেছে, এটা শেখ হাসিনার কৃতিত্ব, আলহামদুলিল্লাহ, এটা আমি মাইনে নিছি। কিন্তু আরো একটা কথা আপনাকে বলতে চাই, 12 টাকা কেজি চাউল, 4 টাকা প্রতি পিস ডিম দয়া করে আইনা দেন। আপনি $6.7 মিলিয়ন রিজার্ভ থাকলেও বাংলাদেশের মানুষ অনেক ভালো থাকবে। চাউল হবে 10 টাকা কেজি আর ডিম হবে প্রতি পিস 4 টাকা। এটা নিয়ে আসেন, আপনি ওই ডলারে বাংলাদেশ চলবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আছেন জহির ভাই, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। হাসিনা আপা, আপনাকে ধন্যবাদ। আমার 2 অতিথিকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমার পক্ষ থেকে। হাসিনা আপা, আপনার রাজনীতিতে ওই যে কিনা বলে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ওদিনকে বক্তৃতা বলেছিলেন যে অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছেন। আমি গতকালকেও কয়েকটা টক শোতে আমি ঢুকি নাই, তবে দেখেছি আপনাদের এখানে দেখছি কয়েক জায়গায় নেতারা ওনাদের নজিবুল বশর আকবর ভাইও বলেছেন যে অদৃশ্য শক্তিটা কি ওনারা নাকি জানেন না। এটা কোন অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে, ওনারা এটা জানেও না জানার ভান করছেন। কারণ অদৃশ্য শক্তি বাংলাদেশকে কে চালাচ্ছে আমি সরাসরি বলে দেয়, অদৃশ্য শক্তি ভারত। এই অদৃশ্য শক্তি আমাদের বাংলাদেশকে চালাচ্ছে এবং আওয়ামী লীগকে চালাচ্ছে। ওনাদের নেতারা তো বলেছেই, ওবায়দুল কাদের সাহেব নিজেও তো নির্বাচনের পরপর বলেছেন যে ভারত না থাকলে আমাদের পাশে। প্রশ্ন বা মতামত কি? আপনি তো মতামতই দিচ্ছি জি না, ওই যে যেটা আপনার হেডলাইন করছেন আমি সেটাই বলছি যে আমাদেরকে ভারত পাশে না থাকলে আমরা নির্বাচন করতে পারতাম না, ভারত না থাকলে আমরা ক্ষমতা আসতে হতো। এটা তো দিবালোকের মতন সত্য। তাহলে অদৃশ্য শক্তি কি, এটা তো ওনারা তো বুঝেন। আর এখন আমি এই যে বাংলাদেশ ব্যাংকের একটা ব্যাপার আমি দেখছি যে কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিককে ঢুকতে দেওয়া হয় নাই। এর কারণটা কি? সাংবাদিককে কেন ভিতরে ঢুকতে দেওয়া নেই? আর কিছুদিন পর আবার সাংবাদিককে ডাকা হলো, কিন্তু সাংবাদিকরা তাদের সেই সংবাদ সম্মেলনে বয়কট করেছেন। এখন এই সাংবাদিকদেরকে ভিতরে কি কারণে, কি এমন ছিল যে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা গেলে এটা প্রকাশ হয়ে যাবে যে বাংলাদেশের ক্ষতি হবে, ওনারা কেন সাংবাদিকদেরকে ওইখানে ভিতরে ঢুকতে দেয় নাই? এই প্রশ্নের উত্তরটা একটু নজিবুল বশর সাহেবকে আমি জানতে চাই। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ। হাবিব ভাই, আপনার প্রশ্ন বা মতামত এবং কোথা থেকে বলছিলেন প্লিজ 1 মিনিটে শেষ করবেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি প্রশ্ন করতে চাচ্ছিলাম নজিবুল আকবর সাহেবের কাছে। তো আমার প্রশ্ন হচ্ছে, অদৃশ্য শক্তি দেশ চালাচ্ছে, তো আমরা অদৃশ্য শক্তি বলতে তো আমরা জানি ইন্ডিয়া দেশ চালাচ্ছে, তো এটা কেন ওনারা মানে না? যদি ওনারা মানতো বাংলাদেশে যে ভারত বিরোধী আন্দোলন যেটা উনি নজিবুল আকবর সাহেব নিজে অংশগ্রহণ করতো। যদি নজিবুল আকবর সাহেব যখন অংশগ্রহণ করেন নাই তো নিজে, তার মানে উনি ভারত, ওনাকে আমরা ভারতের লোক বলবো। আর বাংলাদেশে ভারতের 9 লক্ষ লোকে অনেক লোক চাকরি করে, আমাদের দেশের লোক বেকার, তো ওনারা এই ব্যাপারে তো কথা বলে না। তো ওনাদের আমরা তো ভারতের লোক বলা তো কি বলবো? জায়গায় উত্তর করে দিয়ে যাবেন। আর ওনারা আওয়ামী লীগ করেন, আজকে তো আওয়ামী লীগের যদি ওনাদের এরকম ক্ষতি হয় তখন তো ওনারা বলবে না যে আওয়ামী লীগ বল, তখন বলবে, এখন বলবে না। এখন কারণ ওনাদের তো আওয়ামী লীগের তার উপকার হইতেছে, ফকরে ফকরে টাকা ঢুকতেছে। বাংলাদেশ ব্যাংকের এই যে সালাম খাইছে পয়সা, তার আর কি একসাথে সব বাংলাদেশ ব্যাংকের 57 জন পদত্যাগ করছে, এগুলো তো ওনাদের উন্নয়ন। তো উন্নয়ন গুলো মানেন আপনারা, আমরা তো আর কিছু বলবো না। ধন্যবাদ আপু, আসসালামু আলাইকুম।